প্রিয় ছাত্রছাত্রীরা, গতকাল তোমাদের একটা ক্লাস করিয়েছিলাম, সেটা হচ্ছে মাধ্যমিক 2025-এর ইতিহাসের প্র্যাকটিস সেট। তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে মেনলি ভূগোলকে কেন্দ্র করে। এটা আমার লেখা হয়নি আজকে। তো আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ভূগোলের, অর্থাৎ ভূগোলের প্র্যাকটিস সেট। তো কালকের ক্লাসটা যেমনই হোক না কেন, তোমরা হয়তো দেখেছো। আর আমি কি বলেছিলাম যে তোমাদের মোটামুটি পরীক্ষার আগে পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের অন্তত 15টা করে ক্লাস দেওয়ার আমি চেষ্টা করবো। তো আজকে ভূগোলের প্রথম প্র্যাকটিস সেট। তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করি। ওকে, দেখো প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে এখানে, যে পর্যায়ন প্রক্রিয়া হলো এক প্রকার ড্যাশ। তো আমরা জানি পর্যায়ন যে প্রক্রিয়া সেটা সাধারণত পৃথিবীর বাইরে দেখা যায়, যেমন নদীর মাধ্যমে হতে পারে, হিমবাহের মাধ্যমে হতে পারে, বাতাসের মাধ্যমে হতে পারে। তো এইগুলো কোথায় দেখা যায়? সেগুলো হচ্ছে পৃথিবীর বাইরে, মানে পৃথিবীর বাইরে বলতে পৃথিবীর উপরিভাগে। সুতরাং সব দিক বিচার করলে এটা কি বলা যাবে? এটা হচ্ছে এক ধরনের বহির্জাত প্রক্রিয়া। নেক্সট, মরু অঞ্চলের ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট অনুচ্চ পাহাড় বা টিলাগুলিকে কি বলা হয়? তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? ইনসেল বার্জ। দেখো বারখান বা আগামুখ বা বোনাডান এগুলো হবে না, তোমরা জানো, ঠিক আছে। বারখান জিনিসটা কি? সেটা হচ্ছে যে আধখানা চাঁদের মতো দেখতে যে ভূমির উপরে তৈরি হয়, যেমন অনেকটা এরকম। আগামুখ হচ্ছে কি? আগামুখ হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে তৈরি হয় এগুলো। তো এটা হবে সঠিক উত্তর, ইনসেল বার্জ। নেক্সট কি বলছে? পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? অ্যালবেডো মানে কি? যে সূর্য থেকে যখন যেটা আসে পৃথিবীতে, যে রশ্মিটা এসে পৌঁছায়, তার কতটুকু পার্সেন্ট ফিরে যায়, সেটাকে বলা যায় পৃথিবীর অ্যালবেডো। তো আমরা জানি এটা কত হবে সঠিক উত্তর? 34%। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? 34%। নিরক্ষীয় অঞ্চলে ঘটে। নিরক্ষীয় অঞ্চল মানে কি? যদি পৃথিবীর সাপেক্ষে এটা ধরা হয়, তাহলে এই যে অঞ্চলটা, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। আমরা জানি এই নিরক্ষীয় অঞ্চল কী হয়? সূর্যরশ্মি তির্যকভাবে লম্বভাবে পড়ে, যে কারণে এখানে সারা বছর কী হয়? বাতাসে আর্দ্রতার পরিমাণটা বেশি থাকে উষ্ণতা হওয়ার জন্য। তাই এখানে প্রতিদিনই বিকালবেলায় একটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা যায়। তো সেই কারণের জন্য এটাকে কী বলা হয়? পরিচলন বৃষ্টি বলা হয়। সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কে? সেটা হচ্ছে একমাত্র নিয়ত বায়ু। সাময়িক বায়ু করে ঠিকই, কিন্তু সেগুলো সাধারণত একটা নির্দিষ্ট সময়ের জন্য করে, কিন্তু একমাত্র নিয়ত বায়ু যেটা কন্টিনিউ একই ধারা দিয়ে বয়ে চলে। সুতরাং সঠিক উত্তর কে যাবে? নিয়ত বায়ু। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে কি বলা হয়? পেরিজি, অ্যাপোজি। আচ্ছা, আমি এগুলোকে মুছে দিচ্ছি একটু। যাই হোক, আমি জানি না কী হয়েছিল, তো সরি তার জন্য। আচ্ছা, যে কোশ্চেনটা বলছিলাম আর কি, যে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বকে কী বলা হয়? পেরিজি, অ্যাপোজি, সিজি নাকি বান্ডাকা? সঠিক উত্তর কী হয়ে যাবে? পেরিজি। নেক্সট, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো হলো ড্যাশ। পুনর্ব্যবহার, পুনর্নবীনকরণ নাকি বর্জ্যের পরিমাণগত হ্রাস? তো আমরা জানি এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সবগুলি প্রযোজ্য। নেক্সট, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো, ভারতে যদি বলি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে সেটা হচ্ছে কিন্তু কেটু বা গডউইন অস্টিন। কিন্তু সেটা হিমালয়ের একটা কোনো পর্বত নয়, সেটা হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণীর একটা পর্বত, ঠিক আছে, কারাকোরামের। কিন্তু এখানে বলা হয়েছে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটার নাম কি? সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা, কেটু তো হবে না। আর এভারেস্ট হিমালয় ঠিকই, কিন্তু সেটা নেপালে অবস্থিত।
উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে কী বলা হয়? লু বলা হয়। সরি, এটা লু হবে না, এটা একটা মিস্টেক হয়েছে, এটা লু হবে না, এটা হবে আঁধি আঁধি। লু হতে হবে, লু তো যে গরম বাতাস বয় সেটাকে বলা হয়। সেগুন যে ধরনের বৃক্ষ, তো আমরা জানি সেগুন হচ্ছে একটা পর্ণমোচী বৃক্ষ। ম্যানগ্রোভ মানে কি? যেগুলো সমুদ্রের ধারে কাছে জন্মায়। তো সেগুন তো সমুদ্রের ধারে কাছে জন্মায় না, ক্যাকটাস জাতীয় না, যেগুলো মরুভূমিতে জন্মায়, চিরহরিত নয়, এটা হবে পর্ণমোচী, মানে সেগুন গাছে পাতা ঝরে যায়। চা উৎপাদন সর্বাধিক হয় যে রাজ্যে, সেটি হলো ড্যাশ। তো আমরা জানি চা সবচেয়ে বেশি কোথায় হয়, সেটা হচ্ছে অসমে। 2 নম্বর কি আছে আমাদের? পশ্চিমবঙ্গ। লোহা ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামালগুলি হলো ড্যাশ। তো লোহা ইস্পাত শিল্পের জন্য কী কী লাগে? আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, নাকি সবগুলি? তো আমরা জানি সবগুলি এখানে লাগে। তো সঠিক উত্তর কী দেবে? সবগুলি প্রযোজ্য। নেক্সট, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো ড্যাশ। 1 নম্বর, 2 নম্বর, 6 নম্বর, নাকি 7 নম্বর? তো সঠিক উত্তর কী দেবে? 7 নম্বর জাতীয় সড়ক পথ। 4x4 বা 4° ব্যবধানে যে মানচিত্র প্রস্তুত হয় তাকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি মিলিয়ন সিট। ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলি? মিলিয়ন সিট বলে থাকি। নেক্সট বলছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। বলছে কি ক্র্যাগের পিছনে যে মৃদু ঢালযুক্ত কোমল শিলা, সেটাকে আমরা কি বলি? টেল। তো আমরা জানি যে ক্র্যাগ যখন সৃষ্টি হয়, কোনোটা হয়তো তার পেছনে অনেকটা দূর পর্যন্ত একটা কি থাকে? শিলাখণ্ড থাকে। ছবিগুলো ঠিকঠাক হয় না, তো আমি বলে দিচ্ছি। তো এই জিনিসটাকে কী বলা হচ্ছে? টেল বলা হয়। তো সঠিক উত্তর একদমই কি? এটাকে টেল বলা হয়। সুতরাং এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? শুদ্ধ। বারখান থেকে শিব বালিয়ারিগুলি তৈরি হয়। বারখান অর্থাৎ এই যে আধখানা চাঁদের মতো দেখতে যে ভূমিরূপটা থাকে, সেটাকে বলছে বারখান। এবার এইগুলি পরবর্তীকালে কি হয়? এখান থেকে বলা হচ্ছে এখান থেকে সিপ তৈরি হয়। সিপ মানে কি? যেগুলো সমান। তো বাতাস যখন এই দিক দিয়ে প্রবাহিত হয়, তখন এগুলি ভেঙে যায়, দিয়ে এইগুলোকে সমান্তরাল হয়ে যায়। ওকে, সুতরাং বারখান থেকে সিপ তৈরি হয়, এটা হচ্ছে শুদ্ধ। নেক্সট কি বলা হয়েছে? যে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। তো আমরা জানি কি এটাও ঠিক আছে। স্ক্র্যাবার হলো বায়ু দূষণ নিয়ন্ত্রণের যান্ত্রিক পদ্ধতি। তো আমরা জানি স্ক্র্যাবার হলো বায়ু দূষণ নিয়ন্ত্রণের একটা যান্ত্রিক পদ্ধতি, সুতরাং এটাও শুদ্ধ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা। তো আমরা জানি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে আনাইমুদি। সুতরাং এটা কি হবে? উত্তরটা বলতে পারছে। পৃথিবীর যে কোনো অঞ্চলের মানুষের বন্টনগত তারতম্যের সূচকই হলো জনঘনত্ব। তো এটা একদম সঠিক, এটা ঠিকই দেওয়া আছে। সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত না। সার্ভে অফ ইন্ডিয়া বা SOI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কোথায় না? দেরাদুন। তো সঠিক উত্তর এটা কি হয়ে যাবে? না, এটাও ভুল দেওয়া আছে। দেখো এখানে যে কোনো 6টি করতে বলেছে, দেওয়া আছে কতগুলি? 7টি। তো আশা করছি তোমরা 6টি হতে পারবে। চলে যাই আমরা নেক্সট। ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডা নামে পরিচিত। তো আমরা জানি এটা কি হবে? তুরস্কের মিয়েন্ডা নদী। শূন্যস্থানগুলো আমি এখানে লিখে দেবো পাশাপাশি। মিয়েন্ডার্স নদী। ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে কি বলা হয়? তো আমরা জানি যে ঊর্ধ্বমুখী যে উপত্যকা বায়ু, অর্থাৎ যদি আচ্ছা উত্তরগুলো যখন হয়ে যায় তখন মনে হবে সেগুলো লিখে নিতে পারো বা দেখে নিতে পারো। ওকে, ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ু মানে উপরের দিকে যদি কোনো যায়, সেটাকে আমরা কি বলি? যেটা নেমে আসে, যে বাতাসটা উপত্যকা বরাবর নেমে আসে, সেটাকে আমরা বলি ক্যাটাবেটিক। তাহলে উপরের দিকে যেটা যায় তার নাম কি হবে? সেটাকে বলা যায় অ্যানাবেটিক। তাহলে ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অ্যানাবেটিক। নেক্সট, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে কি বলা হয়? সেটাকে বলা হয় হিম শৈল। ড্যাশ দূষণের ফলে ডিসলেক্সিয়া রোগ হয়। তো কোন দূষণের ফলে? তো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? সীসা। কাঁচামালের ওজনের তুলনায়
উৎপাদিত দ্রব্যের ওজন কম হলে তাকে ড্যাশ বলা হয়, তাকে ড্যাশ কাঁচামাল বলা হয়। তো দেখো, যদি কাঁচামাল যেটা আমি ইউজ করেছি আর আমি যদি সেটাই ফিরে পাই, তাহলে সেটাকে আমরা কি বলি? বিশুদ্ধ কাঁচামাল। কিন্তু এখানে কি বলছি? যদি কম হয়, তাহলে কম হলে আমরা কি বলবো? তো কম হলে এটাকে আমরা বলবো কি? অবিশুদ্ধ কাঁচামাল। নেক্সট, ভারতের প্রথম পাতাল রেল কবে চালু হয়? তো ভারতবর্ষের প্রথম পাতাল রেল চালু হয়েছিল 1984 সালে কলকাতায়। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? তো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? সেটা হবে যে কি না, পিক্সেল। ওকে, পিক্সেল। তো দেখে নেবে একবার। মিয়েন্ডার্স নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট ভাগ মেন্ডার নামে পরিচিত। ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে অ্যানাবেটিক বলা হয়। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। সীসা দূষণের ফলে ডিসলেক্সিয়া রোগ হয়। কাঁচামালের ওজনের তুলনায় উৎপাদিত দ্রব্যের ওজন কম হলে তাকে অবিশুদ্ধ কাঁচামাল বলে। ভারতের প্রথম পাতাল রেল চালু হয়েছিল 1984 সালে কলকাতায়, এবং উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো কি না, পিক্সেল। নেক্সট কি বলছে দেখি। নদীর কোন গতিতে পলির পরিমাণ সর্বাধিক হয়? তো নদীর কোন গতিতে পলির পরিমাণ সর্বাধিক হয়? সেটা হচ্ছে একদম নিম্ন গতি। কারণ কি, নদী যখন নিম্ন গতিতে চলে আসে তখনই সে পলিগুলো জমাট বাঁধতে শুরু করে দেয়, মানে কি এইখানে পলি পরিমাণটা সবচেয়ে বেশি হয়। তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? এক একটা আমি এখানে লিখে দিচ্ছি। নিম্নগতি। 2 নম্বর কি বলছে? অনেকগুলি ড্রামলিন যদি একত্রে থাকে তাহলে সেই ভূমিরূপটি দেখতে কেমন হবে? তো আমরা সেটাকে জানি কি বলি? আমরা বলি না ডিম ভর্তি ঝুড়ি। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? আমি এটা এখানে লিখে দিচ্ছি, সেটা হবে কত না, 100%। শহর অঞ্চলের বর্জ্য নিচু জায়গায় জমা করার পদ্ধতিকে কি বলা হয়? সেটাকে বলা হয় ডাম্পিং গ্রাউন্ড। ডাম্পিং গ্রাউন্ড বলা হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেনগুলো আমরা দেখে নেব। চলো নেক্সট কোশ্চেন কি আছে এখানে, যে জলাশয়ে অক্সিজেনের অভাবে, আচ্ছা আমি একটু বড়ই করে নিই। কি বলছে? জলাশয়ে অক্সিজেনের অভাবে জলজ উদ্ভিদ ও প্রাণীদের যদি মারা যায় এবং তারপরে যদি সেই জলাশয় ভরাট হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলি? তো সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি ইউট্রোফিকেশন। ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? তো 2 এর উত্তরটা কি হয়ে যাবে না, 1953। ভারতের 2টি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো। ভারতের 2টি পশ্চিম বাহিনী নদীর নাম কি হয়ে যাবে? একটা তো অবশ্যই নর্মদা, এবং আরেকটা কি হয়ে যাবে? তাপ্তি। মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহগুলিকে কি বলে? মেরু বরাবর মানে যদি এটা ভারতবর্ষ মানে পৃথিবী ধরে, তাহলে এই যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই বরাবর যেটা ভ্রমণ করে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলে থাকি সান সিন ক্রোনাস উপগ্রহ। সান সিন ক্রোনাস উপগ্রহ। নেক্সট কি বলছে? ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ। প্রথমে কি আছে? পুঞ্জিত ক্ষয়। তো পুঞ্জিত ক্ষয় কিসের জন্য হয়? সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির জন্য হয়। নাকি হাম্বল আউটসোর্সিং, নাকি ডোলটাম। তো আমরা জানি পুঞ্জিত ক্ষয় মানে কি, যখন মাধ্যাকর্ষণ শক্তির জন্য কোনো বরফের স্তূপ হতে পারে, কোনো পাহাড় হতে পারে, যখন নিচে গড়িয়ে পড়ে তখন সেটাকে আমরা বলি কি, পুঞ্জিত ক্ষয়। তো প্রথমকার উত্তরটা কি হয়ে যাবে? 4। নিরক্ষীয় শান্ত বলয়। তো আমরা এটা সবাই জানি যে নিরক্ষীয় শান্ত বলের অপর নাম হচ্ছে কি না, ডোলড্রামস। তাহলে সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? তারপরটা 3। পেরুস্রোত কোথায় দেখা যায়? মানে পেরুস্রোত যেটা আমরা বলি তার অপর নাম বা দেখা যায় কোথায়, সেটা হচ্ছে হাম্বল স্রোত বলা হয়।
আর তথ্য প্রযুক্তি একটা থাকলো, সেটা হচ্ছে আউটসোর্সিং। তো এই ছিল আমাদের মোটামুটি 36টা শর্ট কোশ্চেন। ক্লিয়ার? তো এই 36টা শর্ট কোশ্চেনের মধ্যে কোনগুলো তোমরা নিজেরা পারছো সেটা একবার দেখে নেবে, কোনগুলো পারছো না সেটা একবার দেখে নেবে। যদি কোনো কোশ্চেন সমস্যা হয় সেটা আমি বলে দিয়েছি, আমাকে একটু জানাতে। তো যাই হোক, আজকের মধ্যে এইটুকু। আবার দেখা হবে কালকে একটা অন্য বাংলা বা ইতিহাস কিছু একটা সাবজেক্ট নিয়ে। কালকে দেখা হচ্ছে আবার, ওকে? তো যারা মাধ্যমিক দেবে তাদের কাছে অবশ্যই এটা শেয়ার করে দিও, যদি কিছু জানতে পারে বা দেখতে পারে সেটা অবশ্যই ভালো হবে। তো ঠিক আছে, আজকের মধ্যে এইটুকু, টাটা।